এসএম হিস্ট্রি আমি তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাসের নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন এই প্রসঙ্গে। এখান থেকে প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। মূলত 8 নম্বরের প্রশ্ন এটি, এবং এই প্রশ্নে কি কি হতে পারে না সেটা হচ্ছে যে, যেমন ধরো নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন, অথবা ঠিক কোন পটভূমিতে নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন, বা তিনি কিভাবে ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হন, এই সমস্ত বা এইভাবে আরো নানাভাবে হয়তো এই প্রশ্নটি আসতে পারে। যাই হোক, আমরা সামগ্রিকভাবে আলোচনা করব যাতে নেপোলিয়নের ক্ষমতা অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই সূচনাতে ঠিক কি লিখব। সূচনা নেপোলিয়ন বোনাপার্ট, পুরো নাম বোনাপার্ট, 1669 খ্রিস্টাব্দের 15 আগস্ট ইটালির কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। এরপর তিনি তার নিজের যোগ্যতা এবং দক্ষতায় ইটালির একজন বাসিন্দা হিসাবে ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করেন। যদিও তিনি, আমরা বলতে পারি যে তিনি পরবর্তীকালে ফ্রান্সেরই বাসিন্দা হয়ে যান, অর্থাৎ তার জন্মের কিছুদিন পরেই ফ্রান্স ইটালির ওই অঞ্চলটি দখল করে নেয়। স্বাভাবিকভাবেই তিনি ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন, এবং ফ্রান্সের নাগরিক হিসাবে তখন তিনি ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করেন, এবং তিনি তার নিজ যোগ্যতা এবং দক্ষতার বলে শেষ পর্যন্ত কি করেন না, ফ্রান্সের সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট পদ থেকে সর্বোচ্চ স্তরে অর্থাৎ ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, কথাটা একটু লিখে নিতে পারি। সেটা হচ্ছে তিনি সাধারণ সেনাবাহিনীর পদ থেকে সাধারণ সেনা হিসাবে যোগদান করে ফ্রান্সের নিজ দক্ষতা ও কর্মগুণে কি করেন না, ফ্রান্সের সম্রাট পদ লাভ করতে সক্ষম হন। ফ্রান্সের সম্রাট পদ লাভ করতে সক্ষম হন। হ্যাঁ, তাহলে দেখে নাও আমরা কি লিখলাম। নেপোলিয়ন বোনাপার্ট 1669 খ্রিস্টাব্দের 15 আগস্ট ইটালির কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ সেনা হিসাবে যোগদান করে নিজ দক্ষতা ও কর্মগুণে, আচ্ছা কি একটা দক্ষতা কর্মগুণে ফ্রান্সের সম্রাট পদ লাভ করতে সক্ষম হন। বা এটাকে একটু ঘুরিয়ে যদি লেখো যে তিনি সাধারণ সেনা হিসেবে যোগদান করলেও শেষ পর্যন্ত নিজ দক্ষতা ও কর্মগুণে ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হতে সক্ষম হন। যাই হোক, এটা লিখলেও অসুবিধা নেই। এরপরে আমরা দেখে নেব যে এই নেপোলিয়ন ফ্রান্সের যে সম্রাট পদে উন্নীত হয়েছিলেন, তো সেই সম্রাট পদে উন্নীত হওয়ার কারণ কি ছিল, বা এই সম্রাট পদে উন্নীত হওয়ার পটভূমি কোন পরিস্থিতিতে বা কোন পরিপ্রেক্ষিতে তিনি ফ্রান্সের একটা সাধারণ সেনার পদ থেকে ফ্রান্সের সর্বোচ্চ পদে উন্নীত হতে সক্ষম হয়েছিলেন। দেখে নি
যে ঠিক কি পরিস্থিতি তাকে নেপোলিয়ান পদে উন্নীত হতে সাহায্য করেছিল। তাহলে আমরা পয়েন্ট হিসেবে লিখব পটভূমি। পটভূমি লিখি নাও, পটভূমি। ঠিক পটভূমিটা কি ছিল? এই যে নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হয়েছিলেন, সেই সম্রাট পদে উন্নীত হওয়ার পিছনে যে কারণগুলি ছিল সেগুলো আমরা এখানে লিখে নেব। যে ফ্রান্সের বিপ্লব পরবর্তী রাজনৈতিক অস্থিরতা বা বিপ্লবকালীন রাজনৈতিক অস্থিরতা এক, অর্থনৈতিক সংকট, সেটা আমরা বলতে পারি, বা ডাইরেক্টরি শাসনের দুর্বলতা, আর কি থাকতে পারে? আর আছে নেপোলিয়ানের সামরিক, এখানে নেপোলিয়ানের কথা লিখিনি, এখানে লিখতে বলেছিলাম, সেটা কেটে নি, এখানে লিখি দুর্বলতা, নেপোলিয়ানের সামরিক সাফল্য এবং জনগণের একটা বিশাল প্রত্যাশা। আমরা পরে পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। ও জনগণের প্রত্যাশা, এগুলি মূলত কি করেছিল লিখে নিতে পারি। এগুলি নেপোলিয়নের উত্থানকে উত্থানের ক্ষেত্র প্রস্তুত করে, ক্ষেত্র বা পটভূমি প্রস্তুত করেছিল, ক্ষেত্র বা পটভূমি তৈরি করেছিল। তাহলে দেখে নাও, ফ্রান্সের বিপ্লবকালীন রাজনৈতিক অস্থিরতা, ডাইরেক্টরি শাসনের দুর্বলতা, নেপোলিয়নের সামরিক সাফল্য ও জনগণের প্রত্যাশা, এগুলি নেপোলিয়নের উত্থানের ক্ষেত্র বা পটভূমি তৈরি করেছিল। এখন আমরা এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটু করে আলোচনা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক এই প্রত্যেকটি পয়েন্ট কিভাবে নেপোলিয়নের উত্থানকে ত্বরান্বিত বা পটভূমিকা তৈরি করেছিল। হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্ট হিসেবে আমরা লিখব বিপ্লবকালীন রাজনৈতিক অস্থিরতা। তাহলে ক খ করে লিখিনি, হয় না। বিপ্লবকালীন রাজনৈতিক অস্থিরতা। এই রাজনৈতিক অস্থিরতাটা ঠিক কি ছিল সেটা আমরা এখন একটু দেখে নেব। তাহলে এখন আমরা দেখে নিই। বিপ্লবকালীন অস্থিরতা অর্থাৎ ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে কি হয় না, বিপ্লব তো সফল হয়, কিন্তু বিপ্লব পরবর্তীকালে ফ্রান্সে একের পর এক আইনসভা এবং সংবিধান তৈরি হতে থাকে, আবার তা ভেঙে যেতে থাকে। এর ফলে কোনো সংবিধানে যেমন স্থায়ী হয়নি, তেমনি আইনসভায় কোনো দলই বেশি দিন ধরে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ফলে ফ্রান্সে এক শাসক যায় তো আরেক শাসক আসে। এই অবস্থায় ফ্রান্সের জনগণ অত্যন্ত বিরক্ত হয়ে পড়ে এবং তারা চাইছিল যে কোনোভাবেই হোক কোনো একজন শাসকের নেতৃত্বে একটা স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠিত হোক, যেটা সেই সময়ে সম্ভবপর হচ্ছিল না। তাহলে সেটা একটু লিখে নিতে পারো।
বিপ্লব পরবর্তীকাল, বিপ্লবকালীন বলতে পারো, বিপ্লবকালীন ফ্রান্সে একের পর এক সংবিধান রচিত হয় এবং কি হয়, আইনসভা গঠিত হতে থাকে হয় এবং আইনসভা গঠিত হতে থাকে, কিন্তু সরকারের স্থায়িত্ব লাভ করতে ব্যর্থ হয়। কিন্তু সরকার স্থায়িত্ব লাভ করতে ব্যর্থ হয়, ফলে জনগণের মধ্যে কি হয়, জনগণের মধ্যে হতাশা তৈরি হয়। এক নম্বর, এটা আমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে লিখলাম। 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখব ক, সেটা হচ্ছে কি আছে, কি লিখেছি, ডাইরেক্টরি শাসনের দুর্বলতা। তাহলে সেটাই লেখো, ডাইরেক্টরি শাসনের দুর্বলতা। এই ডাইরেক্টরি শাসনের দুর্বলতাটা ঠিক কি, সেটা তোমরা জানো যে 1795 খ্রিস্টাব্দে এই যে ডাইরেক্টরি শাসন ফ্রান্সের ইতিহাসে খুব একটা সফলতা লাভ করতে পারেনি। কেন পারেনি, তার ইতিহাস, বিস্তারিত একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমরা আলোচনা করব। কিন্তু ফ্রান্সের যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল 1795 খ্রিস্টাব্দে, এবং এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটে 1799 খ্রিস্টাব্দে, এবং সেটা একটা অভ্যুত্থানের মাধ্যমে এই পতনটা ঘটেছিল। কিন্তু এর মধ্যে, অর্থাৎ ডাইরেক্টরি শাসনকালে ফ্রান্সের অর্থনৈতিক যেমন সমস্যার কোনো সমাধান করা সম্ভবপর হয়নি, ঠিক সেরকম ফ্রান্সের যে ডাইরেক্টরিরা ছিলেন বা ডাইরেক্টরির অধীনে যে সমস্ত কর্মচারী ছিলেন, তারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবে জনগণের জনগণের সমর্থন লাভ করতে এই শাসন ব্যবস্থা, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ব্যর্থ হয়। তাহলে আমরা সেটা কয়েকটা পয়েন্টের আকারে লিখেছি এবং সেটাই একটু লিখে নিতে পারি। সেটা কি লিখবো না, ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা আচ্ছা, আমরা সময়কালটা একটু লিখে নিতে পারি। 1795 খ্রিস্টাব্দে এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা শুরু হয় এবং ডাইরেক্টরি শাসনের পতন ঘটে 1799 খ্রিস্টাব্দে। তাহলে এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারেনি, এবং আচ্ছা, কথাটা একসাথে লিখো, করতে পারেনি। এই শাসনকালে প্রশাসকরা কি হয়ে পড়ে না, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। প্রশাসকরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, ফলে জনগণ এই শাসন ব্যবস্থার পতনের জন্য ব্যবস্থার প্রতি কি হয় না, আস্থা হারিয়ে ফেলে,
এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এরপরে আমরা দেখে নেব 3 নম্বর পয়েন্ট, এবং সেই 3 নম্বর পয়েন্টটা কি না, সেই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নেপোলিয়নের সামরিক সাফল্য। অর্থাৎ এই যে আমরা দেখলাম তখন আলোচনা করি, সেটা হচ্ছে যে বিপ্লবকালীন রাজনৈতিক একটা অস্থিরতা এবং ডাইরেক্টরি শাসনের দুর্বলতা, অর্থাৎ ফ্রান্সে বিপ্লব ঘটেছে এবং বিপ্লব সফল হয়েছে, এবং বিপ্লব সফল হওয়ার ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটেছে, এবং এই রাজতন্ত্রের অবসানের পর একের পর এক ফ্রান্সে প্রথম দিকে বুর্জোয়াদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং সংবিধান রচিত হয়, যেটা ফ্রান্সের প্রথম বর্ষের সংবিধান বলা হয়ে থাকে। পরবর্তীকালে সেই শাসন ব্যবস্থা জনগণের মানভূত না হলে আবার সেই সরকারের পতন ঘটে এবং ফ্রান্সে সাধারণ জনগণ জ্যাকোবিন দলের নেতৃত্বে ক্ষমতা দখল করে, এবং তখন ফ্রান্সের এই প্রথম বর্ষের সংবিধানে কি হয়, প্রথম বর্ষের যে সংবিধান তার পতন ঘটে এবং সঙ্গে সঙ্গে রাজতন্ত্রের একেবারে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় সংবিধানের দ্বারা, অর্থাৎ দ্বিতীয় বর্ষের সংবিধানের দ্বারা। এরপর ফ্রান্সে আবার 1794 খ্রিস্টাব্দের শেষের দিকে একটা বিশাল গন্ডগোল শুরু হয়, এবং 1795 খ্রিস্টাব্দের ডাইরেক্টরি শাসন ব্যবস্থার যখন উত্থান ঘটছে ঠিক তার আগেও আবার রবসপিয়ারের পতন ঘটে এবং বুর্জোয়ারা পুনরায় ফ্রান্সের ক্ষমতা দখল করে, এবং ক্ষমতা দখল করার পরে তারা আবার একটা নতুন সংবিধান রচনা করে। সেই সংবিধানকে বলা হয় ফ্রান্সের তৃতীয় বর্ষের সংবিধান, অর্থাৎ 3 নম্বর সংবিধান আবার এসে গেল, এবং আবার একটা নতুন সরকার। এই ফলে এই যে সরকারের উত্থান আর পতন বা একের পর এক সরকার গঠন এবং তার পড়ে যাওয়া, তার ফলে জনগণের মনে কিন্তু এই বিপ্লবের পরবর্তী যে সরকারগুলি ছিল তাদের প্রতি কিন্তু মোটেই আস্থা ছিল না, এবং তারা একটু উদ্বিগ্ন হয়ে পড়ছিল। এবং দ্বিতীয়ত শেষ পর্যন্ত 1795 খ্রিস্টাব্দে যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই শাসন ব্যবস্থা জনগণের কি করতে পারেনি, আস্থা লাভ করতে পারেনি, এবং বিশেষ করে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এই দুটো কারণে বা আরো অন্যান্য কারণগুলি ছিল, সেই সমস্ত কারণে জনগণের মধ্যে কিন্তু তখন একটা বিশাল ক্ষোভ তৈরি হয়। এবং কেন ক্ষোভ তৈরি হয় না, এই একদিকে ভেতরে অর্থাৎ ফ্রান্সের আভ্যন্তরীণ যে সমস্যাগুলি সেগুলি বিপ্লব পরবর্তী সরকারগুলি কিন্তু মোটেই কি করতে পারেনি, সমাধান করতে পারেনি। অপরদিকে বৈদেশিক ক্ষেত্রে একটা চরম গন্ডগোল হচ্ছিল, অর্থাৎ বিদেশি শক্তি নেপোলিয়ান যে উত্থান, সেই নেপোলিয়নের উত্থানের যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু এই বিদেশি শক্তির যে আক্রমণ সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, যেটা আলোচনা করছিলাম যে বিদেশি শক্তি অর্থাৎ বিদেশি শক্তির যে আক্রমণ, সেই আক্রমণের ফলে ফ্রান্সের জনগণের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। অর্থাৎ একদিকে আভ্যন্তরীণ ক্ষেত্রে সরকারগুলির প্রতি অনাস্থা, অপরদিকে বৈদেশিক আক্রমণের ফলে তাদের মধ্যে একটা ভীতির সৃষ্টি হওয়া, এই দুই কারণে ফ্রান্সের জনগণ তখন চাইছিল যে এমন একটা ব্যক্তির আবির্ভাব ঘটুক, যিনি একই সঙ্গে ফ্রান্সের আভ্যন্তরীণ এবং বহির ক্ষেত্রে অর্থাৎ বাইরের থেকে যে শত্রু আক্রমণ দুটোকেই মোকাবিলা করতে পারবে। ঠিক এই সময়ে ফ্রান্সের সেনাবাহিনীতে এক বিস্ময় বালকের আবির্ভাব ঘটে। তিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট, এবং তিনি তার সামরিক সাফল্যের মাধ্যমে জনগণের যে সেই প্রত্যাশা সেটা কিছুটা হলেও হয়তো পূরণ করতে পেরেছিলেন। আমরা পরের পয়েন্টে দেখে নেব এই নেপোলিয়নের ঠিক সামরিক সাফল্যটা তার উত্থানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখন এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনাগুলো যদি এককভাবে 2 নম্বরের কোনো প্রশ্ন এসে থাকে যে সমকালীন যে বিপ্লব বা বিপ্লবকালীন যে রাজনৈতিক অস্থিরতা সেটা নেপোলিয়নের উত্থানে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভূমিকা রেখেছিল, তাহলে তোমরা এই পয়েন্টে দিয়ে ছোট্ট একটু করে আলোচনা করে নিতে পারবে। তাছাড়াও আর যে সমস্ত কারণগুলি, সেই যে সামরিক সাফল্য তার উত্থানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা যখন আমরা আলোচনা করবো তখন যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে তোমরা ওইটুকু লিখেই তার উত্তরটা দিতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আমরা শেষের দিকে একটু আলোচনা করে নেবো ঠিক এখান থেকে কি কি প্রশ্ন 1 নম্বরের বা 2 নম্বরের হতে পারে। তাহলে আমরা চলে যাই পরের পয়েন্টে। পরের পয়েন্টটা একটু মুছে নিয়ে লিখি। সেটা হচ্ছে যে 2 নম্বর দুটো পয়েন্ট আমরা লিখেছি, কখ 3 নম্বর পয়েন্টে চলে যাবো, তাই তো। নেপোলিয়নের সামরিক সাফল্য। তো নেপোলিয়নের সামরিক সাফল্যটা আমরা প্রথমে এবার আলোচনা করে নিচ্ছি। নেপোলিয়ন ফ্রান্সের একজন সহকারী লেফটেন্যান্ট হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেন, এবং যোগদানের পরেই 1793 খ্রিস্টাব্দে, লিখিনি পাখিবাড়ি সরাসরি লিখিনি, 1793 খ্রিস্টাব্দে তিনি কি করেন না, 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্সের তুলো বন্দরটি দখল করে নেয়, এবং এই অবস্থায় ফ্রান্সের সরকার তৎকালীন নেপোলিয়নকে দায়িত্ব দেয় ওই বন্দরটি উদ্ধার করার জন্য, এবং নেপোলিয়ন অত্যন্ত দক্ষতার সাথে তিনি কি করেন না, ইংল্যান্ডের হাত থেকে এই তুলো বন্দরটিকে আবার ফ্রান্সের অধিকারে নিয়ে আসতে সক্ষম হয়। তাহলে সেটা একটু লিখে নি, 1793 খ্রিস্টাব্দে নেপোলিয়ন, আচ্ছা খ্রিস্টাব্দে কথাটা লিখিনি, খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইংল্যান্ডের হাত থেকে
থেকে তুলো বন্দরটি দখল করতে সক্ষম হন। দখল করে এখানে লিখতে হবে, বা তুলো বন্দরটি পুনরুদ্ধার করতে সক্ষম হন বলতে পারে, দখল করতে সক্ষম হন। এরপরে নেপোলিয়ন কি করেন না, এরপরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সার্ডিনিয়া এই তিনটে দেশ মিলে, সার্ডিনিয়া হচ্ছে ইটালির একটা অংশ, সেই সময়ে কেবলমাত্র ইটালি যে অংশটি ছিল সেই সময়ে সেগুলির মধ্যে কেবলমাত্র পিয়েডমন্ট সার্ডিনিয়া নিয়ে যে সার্ডিনিয়া রাজ্য সেটি স্বাধীন ছিল, বাকিগুলি কিন্তু পরাধীন অর্থাৎ অন্যান্য রাজ্যের দখলে ছিল। সেটা আমরা দেখে নেব একটু পরে। এখন নেপোলিয়ন কি করলেন, যে এই যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সার্ডিনিয়াকে নিয়ে গঠিত যে প্রথম শক্তি জোট ফ্রান্সের বিরুদ্ধে গঠিত হয়েছিল, সেই শক্তি জোটের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। এবং যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি কি করলেন না, তিনি একে একে ফ্রান্সের হারিয়ে যাওয়া যে অঞ্চলগুলি ছিল সেগুলি তো দখল করছেন, সঙ্গে সঙ্গে আরো নতুন কিছু অঞ্চল দখল করতে সক্ষম হন। প্রথমে তিনি কি করলেন, এই পিয়েডমন্ট সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং পিয়েডমন্ট সার্ডিনিয়াকে দখল করে নেন। তাহলে পিয়েডমন্ট সার্ডিনিয়া দখল করলেন, তাহলে আমরা লিখতে পারি পিয়েডমন্ট সার্ডিনিয়া বা সার্ডিনিয়া রাজ্যটি সার্ডিনিয়া দখল করেন। আর কি করেন না, অস্ট্রেলিয়া, হ্যাঁ এখানে লিখি, অস্ট্রেলিয়ার সঙ্গে বা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাফল্য লাভ করেন এবং অস্ট্রিয়াকে 1797 খ্রিস্টাব্দে ক্যাম্পো ফর্মীয় সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করে। ক্যাম্পো ফর্মীয় সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করে। তাহলে মোটামুটি অস্ট্রেলিয়া এবং সার্ডিনিয়া দুটো রাষ্ট্রকে তিনি পরাজিত করেছেন। এরপরে তিনি কি করেন না, এরপরে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তার আগে আমি এটা দেখিনি, ঠিক এই পিয়েডমন্ট সার্ডিনিয়া এবং অস্ট্রেলিয়াকে পরাজিত করে তিনি ঠিক ফ্রান্সকে কথাটা সুরক্ষিত করলেন। তবে আমরা যদি এখানে একটু ধরে নিই যে এই অঞ্চলটি, এই অংশটি ইটালি, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এদিকে একটু লিখি ওকে তোমাদের সুবিধা হয়। সরি, এটা যদি ইটালির একটা অংশ হিসেবে আমরা ধরে নিই, তাহলে এই জায়গাটাকে আমরা পিয়েডমন্ট সার্ডিনিয়া বলতে পারি। সার্ডিনিয়া, এটা সার্ডিনিয়া রাজ্য আর কি, রাজ্য ইটালির। এই সার্ডিনিয়া রাজ্যটি ছিল ইটালির একমাত্র স্বাধীন অঞ্চল। এবং তাছাড়া যে দক্ষিণ ইটালি, এই অংশটা, এটাকে আমরা দক্ষিণ ইটালি বলতে পারি। এই দক্ষিণ ইটালিটি কার দখলে ছিল? ফ্রান্সের দখলে ছিল। পূর্ব দিকে এটি ফ্রান্সের দখলে। এবং উত্তর ইটালি, এই উত্তর ইটালি অংশটা, এটি ছিল মূলত কার দখলে না, এটি ছিল মূলত অস্ট্রেলিয়ার দখলে। অস্ট্রেলিয়া। আর মাঝখানে এই অংশটুকু পোপের রাজ্য। তাহলে নেপোলিয়ন কি করলেন? নেপোলিয়ন এই সার্ডিনিয়াকে বা সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই সার্ডিনিয়া রাজ্যটি দখল করে নিলেন। তাহলে এই সার্ডিনিয়াটি চলে এলো কার অধীনে? ফ্রান্সের অধীনে চলে এলো। এবং এরপরে নেপোলিয়ন ইটালি যে উত্তরাঞ্চল, সেই উত্তরাঞ্চলটি দখল করার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং অস্ট্রেলিয়াকে যুদ্ধে পরাজিত করেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার যে রাজধানী সেই দিকে যখন তিনি অগ্রসর হন, তখন অস্ট্রেলিয়া কি করে না, বাধ্য হয় ফ্রান্সের সঙ্গে একটা চুক্তি করতে। এবং সেই চুক্তিটার নাম কি ছিল? ক্যাম্পো ফর্মীয় সন্ধি, তাই না? ক্যাম্পো ফর্মীয় সন্ধি। এবং এই সন্ধি স্বাক্ষর করার ফলে নেপোলিয়ন উত্তর ইটালির উপরে তার অধিকার বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এরপরে তাহলে রয়ে গেলে কি না, পোপের রাজ্য। মাঝখানে যে পোপের রাজ্যটি ছিল, সেই পোপের রাজ্যটি তিনি কি করলেন না, পোপকে তিনি বাধ্য করলেন ফ্রান্সের সঙ্গে বা নেপোলিয়নের সঙ্গে একটা চুক্তি করতে। এবং সেই চুক্তি অনুসারে পোপের উপরে, অর্থাৎ ওই রাজ্যটির উপরেও নেপোলিয়নের অধিকার প্রতিষ্ঠিত হয়। এবং
এই যে তিনি চুক্তি অর্থাৎ পোপ যে চুক্তিটি করতে বাধ্য হয়েছিলেন সেটির নাম হচ্ছে টলেন্টিনোর চুক্তি। টিনোর চুক্তি চুক্তি করতে বাধ্য হয়। এইভাবে সমগ্র ইটালির উপরে নেপোলিয়ন তার কর্তৃত্ব বা অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাহলে সেই কথাটা আমরা একটু লিখে নিতে পারি এখানে, যাতে তোমাদের এই পয়েন্টে লিখে নাও তাহলে। আচ্ছা, ওই দিকটা না মুছিয়ে লিখে নিচ্ছি। সন্ধি কথাটা দন্তন ধারে বেশি করো। সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। তারপরে হ্যাঁ, নেপোলিয়ন কি করলেন, পোপকে টলেন্টিনো সন্ধি পোপকে বা পোপের সঙ্গে আছে, পোপের সঙ্গে করে দিই তাহলে ভালো হবে। পোপের সঙ্গে কি করেন না, টলেন্টিনোর সন্ধি স্বাক্ষর করেন। এইভাবে তিনি সমগ্র ইতালির উপরে তার অধিকার প্রতিষ্ঠা করেন। এরপরে তার নজর যায় কার দিকে না, ওই যে শক্তিজোট, প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে যে শক্তিজোট, সেই শক্তিজোটের তিনটি রাষ্ট্র, এক সার্ডিনিয়াকে তো তিনি দখল করিয়ে নিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন, এবং এরপরে রইল কে, ইংল্যান্ড। তাহলে এই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি কি করবেন না, যুদ্ধযাত্রা। তবে ইংল্যান্ড দখল তো তিনি করছেন না, অর্থাৎ সরাসরি ইংল্যান্ড তার আক্রমণ করতে পারেন না এত দূর থেকে, বা সেই ভুলও তিনি করেননি অবশ্য। এরপর তিনি কি করেন না, তিনি করেন ইংল্যান্ডের দখলে ছিল মিশর, অর্থাৎ মিশরে ইংল্যান্ডের একটা বেশ দখলদারি ছিল। সুতরাং তিনি কি করলেন না, মিশরের দিকে অগ্রসর হলেন, এবং এই মিশরের দিকে অগ্রসর হয়ে তিনি মিশরের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন। সেই যুদ্ধটাকে যদিও সরাসরি সেই যুদ্ধে ইংল্যান্ড একেবারেই কি বলবো যে অংশগ্রহণ করেছিলেন সেটা না বললেও মূল সাপোর্টটা ছিল কিন্তু ইংল্যান্ড। এবং এই যুদ্ধে, অর্থাৎ সেই যুদ্ধটার নাম হচ্ছে কিনা পিরামিডের যুদ্ধ, এবং সেই পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করেন, ইংল্যান্ড পরাজিত হয়। পরবর্তীকালে আবার সেই বছরে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে আরেকটা যুদ্ধযাত্রা করেন, এবং সেই যুদ্ধের নাম হচ্ছে নীল নদের যুদ্ধ, এবং সেই নীল নদের যুদ্ধে নেপোলিয়নের কিন্তু পরাজয় হয়েছিল। এবং এই নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। তাহলে যদি প্রশ্নে আসে নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তাহলে বলবো ইংল্যান্ডের সঙ্গে কার না, নেপোলিয়নের। এবং এই যুদ্ধে ফ্রান্সের পক্ষে সেনাপতি ছিলেন নেপোলিয়ন, আর ইংল্যান্ডের পক্ষে সেনাপতি ছিলেন কে, সেনাপতি ছিলেন নেলসন। সেই কথাটা তাহলে একটু লিখে নিতে পারি। সেটা হচ্ছে যে এরপর নেপোলিয়ন পিরামিডের যুদ্ধে ইংল্যান্ডকে, এখানে আমরা ইংল্যান্ডই বলি কারণ উদ্দেশ্যটা ইংল্যান্ড ছিল, তাই ইংল্যান্ডকে পরাজিত করেন। কিন্তু নীল নদের যুদ্ধে কতটা হয়েছিল, 1797 খ্রিস্টাব্দে, একটু ভালো করে লিখে নাও, 98 খ্রিস্টাব্দে তিনি পরাজিত হন। তবে সেই পরাজয় সংবাদ, অর্থাৎ সেই পরাজয়ের সংবাদ ফ্রান্সে পৌঁছানোর আগেই তিনি ফ্রান্সে ফিরে এসেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে যুদ্ধের যে সাফল্যগুলি, এই সাফল্যগুলি তাকে কি করেছিলেন, এই ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। এবং এই সময় ফ্রান্সের জনগণ তো চাইছিলই যে এমন একজন শক্তিশালী শাসককে, যিনি ফ্রান্সের আভ্যন্তরীণ এবং বহির্জগতের যে সমস্যাগুলি রয়েছে তার ঠিক সমাধান করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি যে এই যে ফ্রান্সের বিপ্লব পরবর্তীকালে নেপোলিয়নের যে সামরিক সাফল্য, সেই সাফল্যটা ফ্রান্সের জনগণের মনে কি করেছিল না, ফ্রান্সের জনগণের মনে একটা বিরাট আশার সঞ্চার করেছিল। অর্থাৎ জনগণ এই সময়ে নেপোলিয়নের কাছে একটা বিশেষ কিছু প্রত্যাশা করছিলেন। তাহলে পয়েন্ট হিসাবে আমরা সেটাকে উল্লেখ করতে পারি। করে দাও তাহলে। এরপরে তাহলে লিখব ঘ। আচ্ছা, কালিটা চেঞ্জ করি। জনগণের প্রত্যাশা, জনগণের প্রত্যাশাটা কি ছিল না,
নেপোলিয়নের সামরিক সাফল্য ফ্রান্সের জনগণের মানে একটা বিশাল একটা বিপুল প্রত্যাশার সৃষ্টি করে। নেপোলিয়নের সাফল্য জনগণের মনে একটি বিপুল বা একটা বিশাল প্রত্যাশার সঞ্চার ঘটায়। প্রত্যাশার কি করে সঞ্চার ঘটায়, এবং সেই প্রত্যাশাটা এতটাই ব্যাপক ছিল যে ফ্রান্সের জনগণ এই প্রত্যাশার কাছে তাদের স্বাধীনতাকে বিসর্জন দিতেও রাজি হয়ে যায়। তাহলে সেই কথাটা তোমরা লিখেও নিতে পারো, অথবা না লিখলে এই পর্যন্ত লিখলেও হয়। তাহলে আমরা দেখে নিলাম যে নেপোলিয়নের উত্থানে ঠিক পটভূমিকাটা কি ছিল। যদি এরকম কোনো প্রশ্ন 4 নম্বরে এসে থাকে যে নেপোলিয়নের উত্থানের পটভূমি আলোচনা করো, তাহলে তোমরা এই 4টি পয়েন্ট দিয়ে আলোচনা করে নিলেই উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব যে নেপোলিয়ন ঠিক কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতাটি ধীরে ধীরে দখল করতে শুরু করেন বা দখল করেন। সেটা যদি প্রশ্নে 8 নম্বরের প্রশ্ন আসে তাহলে দুটো ভাগে হয়তো আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের আলোচনা করতে হবে এর পরবর্তীতে নেপোলিয়ন ঠিক কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতাটি দখল করছেন, এবং তিনি কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করছেন সেটাও আমরা একের পর এক পয়েন্ট করে করে একটু করে আলোচনা করে নেব। সেখানে আমরা কয়েকটা পয়েন্ট করবো। যদি কেবলমাত্র নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেন এরকম কোনো প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের উত্তরটাও তোমরা এই পয়েন্টগুলির মধ্যেই দিতে পারবে। তো শুরু করি সেই ক্ষমতা দখলের পর্বটি আলোচনা। তাহলে এটা মুছে নিচ্ছি। তাহলে আমরা দেখিনি তিনি ঠিক কিভাবে ক্ষমতা দখল করেন। তাহলে পয়েন্ট করে নিচ্ছি ক্ষমতা দখল, ফ্রান্সের ক্ষমতা দখল। আচ্ছা, পয়েন্টটা করিনি। ফ্রান্সের ক্ষমতা দখল এই ক্ষমতা দখলটা তিনি ঠিক কিভাবে করছেন। আমরা জানি যে নেপোলিয়ন, আমরা আলোচনা করলাম আগে যে নেপোলিয়ন প্রথমে কি করেছেন না, প্রথমে তিনি একজন সহকারী লেফটেন্যান্ট, এই সহকারী লেফটেন্যান্ট হিসেবে ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করেন, এবং পরবর্তীতে তিনি ধীরে ধীরে তার ক্ষমতাটি বাড়াতে থাকেন এবং পরপর উচ্চ পদে অধিষ্ঠিত হতে থাকেন। তাহলে আমরা প্রথমে লিখিনি যে নেপোলিয়ন সাধারণ এক সেনা, অর্থাৎ নেপোলিয়ন প্রথমে ফ্রান্সের সহকারী লেফটেন্যান্ট পদে বা সহকারী লেফটেন্যান্ট পদে যোগদান করেন, সেনাবাহিনীতে আর কি পদে যোগদান করেন, এবং ধীরে ধীরে তিনি তার ক্ষমতা বৃদ্ধি পেতে পেতে বৃদ্ধি করতে করতে ফ্রান্সের সর্বোচ্চ পদে আসীন হন। ফ্রান্সের এখান থেকে লিখে দিই, ফ্রান্সের সর্বোচ্চ পদে আসীন হন। এরপরে আমরা দেখে নেব ঠিক কিভাবে তিনি এই সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। তাহলে তার পরের পয়েন্টটা আমরা করে নিই। তিনি প্রথমে উচ্চ পদে লাভ করি। তাহলে এরপর তাহলে
প্রথমে করব তার উচ্চ পদ লাভ। অসামরিক সাফল্য ও উচ্চ পদ লাভ, এটাও আমরা লিখতে পারি। সামরিক সাফল্য ও উচ্চ পদ লাভ। সামরিক সাফল্য ও উচ্চ পদ লাভ। আমরা তার সামরিক সাফল্যের কথা কিছুটা আলোচনা করেছি। এরপরে দেখে নেব আর কি কি সামরিক সাফল্য তিনি লাভ করেছিলেন। তাহলে প্রথমে আমরা দেখেছি যে তিনি সহকারী লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন সেনাবাহিনীতে, এবং এরপর ফ্রান্সের কাছ থেকে তুলো বন্দরটি তিনি দখল করতে সক্ষম হন, অর্থাৎ তুলো বা বলতে পারি তিনি ফ্রান্সের ওই তুলো বন্দরটিকে ইংল্যান্ডের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হন। এবং সক্ষম হলেই কি হবে না, স্বাভাবিকভাবে সরকারের কাছে তাকে বা সরকারের কাছ থেকে তার একটা পুরস্কার পাওনা থেকে যায়, এবং সেই পুরস্কার স্বরূপ তৎকালীন সরকার, ফ্রান্সের সরকার তাকে এই সহকারী লেফটেন্যান্টের পদ থেকে ব্রিগেডিয়ারের পদে উন্নীত করেন। তাহলে সেটা লিখিনি যে নেপোলিয়ন ফ্রান্সের কাছ থেকে, সরি ফ্রান্স না, ইংল্যান্ডের কাছ থেকে তুলো বন্দর উদ্ধার করার পুরস্কার স্বরূপ, তুলো বন্দর উদ্ধারের পুরস্কার স্বরূপ কি লাভ করেন? পুরস্কার স্বরূপ তিনি ব্রিগেডিয়ারের পদ লাভ করেন। ব্রিগেডিয়ার সেনাবাহিনীতে আর কি পদ লাভ করেন। এরপরে ফ্রান্সের ইতিহাসে একটা উত্থান ঘটে, সেই উত্থানটাকে বলা হয় কি হয় না, ভাদে-মেয়ারের উত্থান। এই ভাদে-মেয়ারের উত্থান ঘটেছিল 1795 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর, আর বিপ্লবী ক্যালেন্ডার অনুসারে 13ই ভাদে-মেয়ার। তাই এই ঘটনাটাকে বলা হয় ভাদে-মেয়ারের উত্থান। এবং ভাদে-মেয়ারের উত্থান ঠিক কি সেটা অবশ্যই আমরা আলোচনা করবো, তবে তার আগে একটু লিখে নিই। পুরস্কার স্বরূপ ব্রিগেডিয়ারের পদ লাভ করেন, এবং ভাদে-মেয়ারের উত্থানের ফলস্বরূপ এবং ভাদে-মেয়ারের আক্রমণ উত্থানের ফলস্বরূপ বিদ্রোহীদের হাত থেকে বা বিদ্রোহী জনতার হাত থেকে বলতে পারো, হাত থেকে আইনসভাকে রক্ষা করে তিনি ফ্রান্সের একেবারে মেজর জেনারেল পদে উন্নীত হয়ে যান। তিনি ফ্রান্সের মেজর জেনারেল পদ লাভ করেন। জেনারেল পদ লাভ করেন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভাদে-মেয়ারের উত্থান ঠিক কি? ভাদে-মেয়ারের উত্থানটা ঠিক কি সে সম্পর্কে একটু তোমাদের আলোচনা করে নিই। যদি কোনো কারণবশত ছোট্ট প্রশ্ন এসে যায় যে ঠিক ভাদে-মেয়ারের উত্থান বলতে কি বোঝো, বা ভাদে-মেয়ারের উত্থান কেন হয়েছে, তাহলে আমরা বলতে পারি, তোমরা জানো যে জ্যাকোবিন দলের প্রধান ছিলেন রোবেসপিয়ার, এবং এই রোবেসপিয়ারের গিলোটিনে হত্যার পর ফ্রান্সের শাসন ক্ষমতা পুনরায় দখল করে নেয় বুর্জোয়ারা। এবং বুর্জোয়ারা যখন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে, তখন ফ্রান্সের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের ফলে কি হয় না, বিপ্লবীরা যারা জ্যাকোবিনদের নেতৃত্বে ফ্রান্সের বিপ্লবী সরকার গঠন করেছিল, তাদের পরাজয় ঘটে, এবং তাদের পরাজয়ে উৎসাহিত হয়ে যে সমস্ত রাজভক্ত লোকেরা বিদেশে চলে গিয়েছিলেন, তারা আবার কি করে না ফ্রান্সে ফিরে আসতে শুরু করে। শুধু যে ফিরে আসে তাই নয়, তারা ফ্রান্সে আবার পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন দেখতে শুরু করে। এই সময়ে ফ্রান্সের যে রাজবংশের প্রতিনিধি হিসেবে অষ্টাদশ লুই বিদেশি ছিলেন, তিনিও ফ্রান্সে ফিরে আসার একটা চেষ্টা করেন, এবং ভ্যালেন নামক স্থান থেকে তিনি ঘোষণা করেন যে তিনি ফ্রান্সে কি করবেন না আবার পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করবেন।
এই ঘোষণার ফলে ফ্রান্সের বুর্জোয়া সম্প্রদায়ের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয় যে হয়তো আর কিছুদিনের মধ্যেই ফ্রান্সে ওই রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, এবং সেটা যদি হয় তাহলে আইনসভায় তাদের ক্ষমতা আর থাকবে না। অর্থাৎ ক্ষমতা হারানোর ভয়ে তারা তখন তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনা করার প্রস্তুতি নেয়, এবং তার ফলস্বরূপ ফ্রান্সের যে সংবিধানটি রচিত হয় সেটাকে বলা হয় ফ্রান্সের তৃতীয় বর্ষের সংবিধান। এবং সেই সংবিধানে পুরাতনতন্ত্র যে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল সেটাকে কি করে দেয়, নির্মূল করে দেয় এই সংবিধান। এবং এর ফলে ফ্রান্সের যে রাজভক্ত জনগণ ছিল তাদের মনে কিন্তু একটা ব্যথা লাগে, বা তারা এই সংবিধানকে কোনো মতেই মেনে নিতে পারছিল না। ফলে এই সংবিধানকে বাতিল করার দাবিতে তারা আন্দোলন শুরু করে, এবং ফ্রান্সের যে জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী ছিল, তোমরা জানো যে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতনের পর যে ফ্রান্সে জাতীয় নিরাপত্তা বাহিনীটা গঠন করা হয়েছিল, সেই জাতীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে ফ্রান্সের রাজভক্ত জনগণ প্রায় 30,000 সেনা নিয়ে কি করে না ফ্রান্সের আইনসভা আক্রমণ করে। এই ঘটনাটি ঘটেছিল 1795 খ্রিস্টাব্দের কত তারিখে, 5ই অক্টোবর। তাই এই যে এই ঘটনাটি ঘটে, এই ঘটনাটিকে বলা হয় ভাদিমিয়ারের উত্থান। এই ঘটনা যখন ঘটে যায় তখন ফ্রান্সের সরকারকে রক্ষা করার দায়িত্ব নেন কে না এই নেপোলিয়ন, এবং তিনি মাত্র 5,000 সেনা নিয়ে এই 30,000 সেনার যে জাতীয় রক্ষী বাহিনী ছিল তাদেরকে পরাজিত করে, এবং পরাজিত করে ফ্রান্সের আইনসভা তথা সরকারকে রক্ষা করে। এবং ফলস্বরূপ বা তার পুরস্কার স্বরূপ ফ্রান্সের আইনসভা বা ফ্রান্সের তৎকালীন সরকার নেপোলিয়নকে ফ্রান্সের সর্বোচ্চ সেনাবাহিনীর পদে প্রায় উন্নীত করে দেন, অর্থাৎ মেজর জেনারেলের পদ তাকে দিয়ে দেওয়া হয়। ফলে নেপোলিয়ন ফ্রান্সের যে জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল তার পরিপূর্ণ রূপ লাভ করে এই সময়ে। এবং এই সময়ের পরে নেপোলিয়ন কি করছেন সেটাই আমরা এবার দেখে নেব। তাহলে সামরিক সাফল্য এবং উচ্চ পদ লাভ তো তিনি করেই ফেললেন, এরপরে তিনি কি করছেন না, ডাইরেক্টরি শাসনের অবসান। এই যে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে, এই ডাইরেক্টরি শাসনের অবসানের পিছনে কিন্তু নেপোলিয়নের একটা বড় হাত ছিল। সে হাতটা কি না, নেপোলিয়ন অ্যাভিসিয়াস এবং আরেকজনের নাম হচ্ছে ট্যারিল্যান্ড, এই দুজনের সহযোগিতায় একটা ষড়যন্ত্র রচনা করেন, এবং সেই ষড়যন্ত্রের ফলস্বরূপ একটা উত্থান ঘটে, যে উত্থানটাকে বলা হয় 18ই ব্রুমেয়ারের উত্থান। এবং এই ঘটনাটি ঘটে 9 নভেম্বর তারিখে, এবং সেই ঘটনার ফলস্বরূপ 1795 খ্রিস্টাব্দের যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু হয়েছিল সেটা 1799 খ্রিস্টাব্দে পতন ঘটে। এবং পতন ঘটার ফলে নেপোলিয়ন কি করেন না, নেপোলিয়ন একটা নতুন শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করার সুযোগ পান। তাহলে সেটাকে লিখে নিই, এই শাসন ব্যবস্থার পতনটা না সরি নেপোলিয়ন তার সহযোগীদের সাহায্য নিয়ে নেপোলিয়ন কার সহযোগিতা নিয়ে না, ট্যারিল্যান্ড ও অ্যাভিসিয়াস সহযোগিতায় কি করে না, ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের কথা লিখছে না, ব্রুমেয়ারের উত্থান অর্থাৎ 18ই মেয়ারের উত্থানের মাধ্যমে কি করেন এটা একটা 18ই ব্রুমেয়ার একটা ষড়যন্ত্রের ঘটনা অ্যাকচুয়ালি। সেই ষড়যন্ত্রকে একটা উত্থান ঘটানো হয়, এবং ডাইরেক্টরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটা একটা মিথ্যা ষড়যন্ত্রই ছিল, এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে কি করা হয় না, ডাইরেক্টরি শাসনের পতন ঘটানো হয়। মাধ্যমে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটানো হয়। তাহলে এই পতন ঘটানোর সঙ্গে তার উত্থানের বা ক্ষমতা দখলের কি সম্পর্ক না, এই পতন না ঘটালে তিনি তার পরবর্তী যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারছিলেন না। তাই এই পতনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যে পয়েন্ট সেটা আমরা দেখে নেব যে কনসাল রূপে নেপোলিয়নের কি নিযুক্তি, কনসাল হিসেবে নেপোলিয়নের নিয়োগ। কনসাল হিসাবে নেপোলিয়নের নিয়োগ
এই কনসাল হিসেবে নেপোলিয়ন নিয়োগটি কিভাবে হচ্ছে আর কি। তোমরা তো দেখলি আগের পয়েন্টে যে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থার কিভাবে পতন ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে। এই পতনের পর নেপোলিয়ন কি করেন না, ফ্রান্সে একটা নতুন শাসন ব্যবস্থা গঠন করেন, যে শাসন ব্যবস্থার নাম হচ্ছে কনসুলেট শাসন ব্যবস্থা, এবং 3জন ব্যক্তির হাতে ফ্রান্সের সমগ্র শাসন ক্ষমতা দেওয়া হয় 3জন কনসালের হাতে, এবং এই 3জন কনসালের মধ্যে নেপোলিয়ন প্রথম কনসাল হিসেবে নিয়োগ পান বা নিযুক্ত হন। তো সেটাই লিখিনি যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতনের পর কি করা হয় না, ডাইরেক্টরি শাসনের পতনের পর নেপোলিয়ন কি করেন, এখানে লিখে নাও, নিলেন কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন, এবং তিনি নিজেকে প্রথম কনসাল হিসেবে নিযুক্ত করেন। এই হচ্ছে তার কনসাল পদ লাভ। তাহলে আমরা দেখলাম যে ডাইরেক্টরি শাসনের পতনে নেপোলিয়ন কিভাবে কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন করেন বা কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন, এখানে দিয়ে দাও, করেন, এবং নিজেকে প্রথম কনসাল হিসেবে নিযুক্ত করেন। কনসুলেট শাসন ব্যবস্থা 3জন কনসুলেটের শাসনভার যেমন নিযুক্ত শাসনভার দেওয়া ছিল, ঠিক সেই রকম ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় কিন্তু 5জন ডাইরেক্টর মিলে এই যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। অর্থাৎ প্রশ্নে আসতে পারে যে কজন ডাইরেক্টরের হাতে শাসন ব্যবস্থা বা ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় কজন ডাইরেক্টর ছিলেন, না ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় মোট 5জন ডাইরেক্টর ছিলেন। ঠিক এরকম কনসুলেট শাসন ব্যবস্থায় কজন কনসাল ছিলেন, মাত্র 3জন। তাহলে আমরা এই পয়েন্টটি আলোচনা করে নিয়েছি। আচ্ছা, এখানে একটু নেপোলিয়ন দিয়ে না, এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা, আচ্ছা এখানে একটু আলোচনা করিনি যে এরপরে কি হচ্ছে না, এরপরে নেপোলিয়ন কিন্তু নিজেকে 1802 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে নিজেকে আজীবন কনসাল হিসাবে ঘোষণা করেন। অর্থাৎ তিনি ঘোষণা করেন যে তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি প্রথম কনসাল হিসাবে নিযুক্ত থাকবেন। তাহলে সেই পয়েন্টটা একটু লিখে নিতে পারেন। 1802 খ্রিস্টাব্দে তিনি, অর্থাৎ নেপোলিয়ন আর কি, তিনি নিজেকে আজীবন কনসাল হিসাবে ঘোষণা করেন। সেখানটা দেখা যাচ্ছে তো, আজীবন কনসাল হিসাবে নিয়োগ করেন। আচ্ছা, এই লাস্টটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখে নি। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিকই আছে, দেখা যাচ্ছে। তাহলে আমরা পরের অংশটা একটু লিখে নিই, আর এই অংশটা মুছে নাও। পরের অংশতে কি লিখবো না, পরে তোমরা জানি যে এরপরে নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করবেন, অর্থাৎ তিনি সম্রাট পদে উন্নীত হবেন, এবং সম্রাট পদে উন্নয়নের মাধ্যমে, অর্থাৎ সম্রাট পদে উন্নীত হওয়ার ফলস্বরূপ তিনি ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যাবেন, এবং ফ্রান্সে যে গণতন্ত্র বা প্রজাতন্ত্রের যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই গণতন্ত্র বা প্রজাতন্ত্রের স্থলে ফ্রান্সে আবার একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এবং সেই রাজতান্ত্রিক যে রাজা বা রাজতন্ত্রের যিনি রাজা, তিনি নেপোলিয়ন, তিনি কিন্তু কোনোভাবেই কোনো রাজ রক্তের অধিকারী ছিলেন না। তথাপি তিনি ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন, যা ফ্রান্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এক নতুন যুগের সূচনা, এবং সেই যুগের সমাপ্তি ঘটেছিল তার পতন, অর্থাৎ 1814 খ্রিস্টাব্দে তার পরাজয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সেই পয়েন্টটা লিখে নিই যে কি না, কতগুলো পয়েন্ট হয়েছে, সম্ভবত একটা, দুটো, তিনটে হয়েছে। হ্যাঁ, তিনটেই হয়েছে মনে হয়, না দুটো হলো, একটা দুটো কম। আমরা লিখেছি কি, সামরিক সাফল্যটা লিখেছি, তারপরে ডাইরেক্টরি শাসনের অবসান, তারপরে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন,
লিখেছি? আচ্ছা লিখছি। আচ্ছা তাহলে ঘ ঘ সরি, এখানে আমরা দেখে নেব নেপোলিয়নের সম্রাট পদ লাভ। আচ্ছা ঠিক আছে, যদি পয়েন্টটা কম হচ্ছে তাহলে তোমরা সেই হিসেবে লিখে দেবে, ঘয়ের জায়গায় গ লিখে নেবে। নেপোলিয়নের সম্রাট পদ লাভ। আচ্ছা, সম্রাট পদ লাভটা কিভাবে হচ্ছে না, তিনি তো নিজেকে একেবারে আজীবন কনসাল হিসেবে 1802 খ্রিস্টাব্দে ঘোষণা করে দিলেন। এরপর 1804 খ্রিস্টাব্দে একটা নির্বাচনের মাধ্যমে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির রাজা হিসাবে ঘোষণা করেন, অর্থাৎ ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হন। তো সেটাই লিখিনি না। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন গণভোটের মাধ্যমে নিজেকে ফরাসি জাতির রাজা বলে ঘোষণা করেন। এই হচ্ছে তার সম্রাট পদ লাভ। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে নেপোলিয়ন কি করলেন না, ফ্রান্সের সম্রাট পদে উপনীত হলেন। এবং এই 1804 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়নই ছিলেন ফ্রান্স তথা সমগ্র ইউরোপের ভাগ্য নিয়ন্তা। তাই এই সময়কালটিকে বলা হয় ইউরোপে নেপোলিয়নের যুগ বলা হয়ে থাকে। তাহলে আমরা সেটা লিখে নিতে পারি। এর পরবর্তী অর্থাৎ 1700, আচ্ছা এই কলমে লিখবো না, ওটাতে লিখি। 1799 খ্রিস্টাব্দে থেকে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন কি, ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা, ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্তা। তাই এই সময়কালকে কি বলা হয় না, নেপোলিয়নের যুগ বলা হয়। নেপোলিয়নীয় যুগ বা নেপোলিয়নের যুগ বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে নিতে পারি যে এই এখান থেকে ঠিক ছোট্ট প্রশ্নগুলি কি কি হতে পারে। তোমরা একটু দেখে নাও বা লিখে নিতেও পারো যে এই প্রশ্নগুলো ঠিক কি কি। এক নম্বর হচ্ছে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কখন শুরু হয় এবং শেষ হয় কখন। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল 1795 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে একটা বিশেষ উত্থানের মধ্যে দিয়ে। তারপরের প্রশ্ন আছে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে। না, ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল 18ই ব্রুমেয়ারের ঘটনার পরিপ্রেক্ষিতে। কতজন ডাইরেক্টরির অধীন শাসন অর্থাৎ কতজন ডাইরেক্টরির অধীনে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা পরিচালিত হতো। তাহলে আমরা আগে আলোচনা করেছি কজন, 5 জন। এরপরে কোন সংবিধান অনুসারে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার প্রবর্তন হয়। না, ডাইরেক্টরি শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল ফ্রান্সের 3য় ওয়ার্ষের সংবিধান অনুসারে, অর্থাৎ 3য় সংবিধান অনুসারে। বিপ্লবকালে নেপোলিয়ন কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ বিপ্লব চলাকালীন নেপোলিয়ন ফ্রান্সের একটা বিশেষ দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই দলটির নাম হচ্ছে জ্যাকোবিন দলের সদস্য ছিলেন তিনি। নেপোলিয়ন কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন 1669 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তারিখে ইতালির কর্সিকা দ্বীপে। যে সময়ে তিনি ইতালির এই কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন সেই সময়ে হয়তো ইতালি সংঘবদ্ধও ছিল না এবং তার ঠিক পরবর্তীকালেই
ওই অঞ্চলটি ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই নেপোলিয়ান কি করেন না, নেপোলিয়ান ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন এবং এর ফলস্বরূপ তিনি ফ্রান্সের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার একটা সুযোগ পেয়ে যান। তারপরে প্রশ্নটা একটু দেখে নিতে পারেন। তারপরে প্রশ্নটা আছে নেপোলিয়ান, না এই প্রশ্নটা আমরা করেই নিয়েছি। এরপরে যে তুলো বন্দরটি কে কখন কার কাছ থেকে বা কার দখল থেকে মুক্ত করেন? না, তুলো বন্দরটি 1793 খ্রিস্টাব্দে নেপোলিয়ান ইংল্যান্ডের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হন। ক্যাম্পো ফর্মিও সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ক্যাম্পো ফর্মিও সন্ধি 1797 খ্রিস্টাব্দের 17 অক্টোবর, তোমরা লিখে রাখতে পারো সময়কালটা, 1797 খ্রিস্টাব্দের 17 অক্টোবর তারিখে হয় এবং সেই সন্ধিটা হয়েছিল ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়া। এরপরে প্রশ্নটা হচ্ছে টলেন্টিনোর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টলেন্টিনোর সন্ধি স্বাক্ষর করতে নেপোলিয়ন বাধ্য করেছিলেন পোপকে, সুতরাং নেপোলিয়নের সঙ্গে পোপের যে সন্ধি সেটা হচ্ছে টলেন্টিনোর সন্ধি। পিরামিডের যুদ্ধ কখন হয়েছিল? না, পিরামিডের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দের 21 জুলাই তারিখে, 1798 খ্রিস্টাব্দের 21 জুলাই। এবং এই যে পিরামিডের যুদ্ধ, সেই পিরামিডের যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের মিশর দখলের উদ্দেশ্য নিয়ে তিনি এই যুদ্ধ করেছিলেন এবং ইংল্যান্ডকে পরাজিত করতেও সক্ষম হয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে যে নীল নদের যুদ্ধ কখন হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধটাও ঠিক সেই সময়ই হয়েছিল, 1798 খ্রিস্টাব্দে হয় এবং এই যুদ্ধটি সংঘটিত হয় সেই ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে, যেখানে নেপোলিয়নের পরাজয় ঘটে। এবং এই সময়ে ইংল্যান্ডের যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে নেলসন। তাহলে এই প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। আরেকটা প্রশ্ন আমরা দেখিনি, সেটা হচ্ছে নেপোলিয়নের যুগ বলতে ঠিক কোন সময়কে বোঝায়? নেপোলিয়নের যুগ হচ্ছে এই 1799 থেকে 1814 খ্রিস্টাব্দে তার পরাজয়ের আগে পর্যন্ত সময়কাল। ভ্লাদিমিরের উত্থান কখন ঘটে সেটা আমরা আগে আলোচনা করেছি আলোচনায়, সেটা হচ্ছে 1795 খ্রিস্টাব্দের 5 অক্টোবর এবং বিপ্লবী ক্যালেন্ডার অনুসারে 13 ভ্লাদিমির। সেই উত্থান ফ্রান্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ উত্থান ছিল, সেটা আমরা আগে দেখেছি। যাই হোক, তাহলে ছোট প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম কিছুটা। আর যদি 2 নম্বরের কোনো প্রশ্ন এখান থেকে এসে থাকে তাহলে আশা করি তোমরা উত্তরটা দিতে পারবে। তাহলে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।